যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণের পর বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর। চট্টগ্রামের বাঁশখালীতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ৫৭ জনের নাম উল্লেখ করে ৩,০০০ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি গঠন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে ফিলিপিন্স সিনেটে আজ চতুর্থ দফায় শুনানি, যোগ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ২ কর্মকর্তা। মগবাজার ফ্লাইওভারের সুফল পাচ্ছেন না যাত্রী ও চালকরা। ২ ফ্লাইওভার কাছাকাছি হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলছে কর্তৃপক্ষ। এবং দেশে নির্মিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ বার্ন ইনস্টিটিউট। একসঙ্গে চিকিৎসা সেবা পাবেন ৫০০ দগ্ধ রোগী। আগামীকাল ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। রাজধানীর যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় আত্মসমর্পণের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। গ্যাটকো দুর্নীতি মামলাতেও জামিন পেয়েছেন তিনি। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক কামরুল হোসেন মোল্লা আবেদন মঞ্জুর করেন। ২০১৫ সালে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে গাড়িতে পেট্রোল বোমা মেরে যাত্রী হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করে পুলিশ। পরে এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া, বিএনপি নেতা রুহুল কবির রিজভী এবং এম কে আনোয়ার সহ ২৮ জনের বিরুদ্ধে গত ৩০ মার্চ গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং আগামী ২৭ এপ্রিলের মধ্যে গ্রেফতার বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। সেই সাথে আরও ৩টি মামলায় জামিন আবেদন করার কথা রয়েছে বেগম জিয়ার। দর্শক, শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করার মামলা সহ নাশকতার ২ মামলায় হাজিরা দিতে সিএমএম আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি যাচ্ছি সিএমএম আদালতের সামনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিএমএম আদালতে যাচ্ছেন ২টি মামলায় হাজিরা দিতে এবং এর আগে তিনি যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় আত্মসমর্পণ করেন। সেখান থেকে তাকে আদালত জামিন মঞ্জুর করেন। তার সকাল ৯:১৫টার দিকে গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন। যেটি জানিয়ে রাখি যে যেই মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন, যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলাটি ২০১৫ সালে বিএনপির অবরোধ চলছিল। যখন সেই সময় অবরোধ কর্মসূচি চলাকালে একটি গাড়িতে পেট্রোল বোমা মেরে যাত্রী হত্যার ঘটনায় এই মামলাটি দায়ের করে পুলিশ। পরে মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া, খন্দকার মাহবুব হোসেন এবং বরকতুল্লাহ বুলু সহ ২৮ জনের বিরুদ্ধে গত ৩০ মার্চ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আর এখন বিএনপি চেয়ারপারসন শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করার মামলা এবং নাশকতার মামলা, মোট ২টি মামলায় হাজিরা দিতে সিএমএম আদালতে যাচ্ছেন। এবং যেহেতু সিএমএম আদালত এবং মহানগর দায়রা জজ আদালত পাশাপাশি অবস্থিত, তো সেখানে গেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা কিন্তু বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর ঘিরে রেখেছেন। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিও আমরা দেখতে পেয়েছি পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। নাশকতার মামলা এবং কটূক্তি, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটূক্তির মামলায় এখানে হাজিরা দেবেন তিনি। এবং যেটি এর আগে আমরা জেনেছিলাম, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে মোট 5টি মামলার হাজিরা দিতে এবং আজকে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিএমএম আদালতে এবং মহানগর দায়রা জজ আদালতে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালত প্রাঙ্গণে উপস্থিতি উপলক্ষে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা সমবেত হয়েছেন আদালত চত্বরে এবং সিএমএম কোর্ট চত্বরে। তার গাড়ি বহর ঘিরে রেখেছেন, তারা স্লোগান দিচ্ছেন দেখতে পাচ্ছি আমরা। এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদেরও অনেককেই আমরা দেখতে পেয়েছি, তারা রয়েছেন সেখানে। বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরের সঙ্গে তারাও রয়েছেন, আমরা দেখলাম।
চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস তিনি গাড়ি থেকে নামলেন। বিএনপি চেয়ারপারসন তিনিও নেমে আসছেন গাড়ি থেকে এবং সিএমএম আদালতে হাজিরা দিতে যাচ্ছেন। মুক্তিযুদ্ধ শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করার পর কটূক্তি করা হয়েছে এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে। এবং আপনারা জানেন মুক্তিযোদ্ধা দলের সেই সমাবেশে এই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মন্তব্যের পর বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। দেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো মামলা হয় তার নামে এবং বিভিন্ন মহল, বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন পক্ষ থেকে, বুদ্ধিজীবী মহল থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, বিভিন্ন জায়গা থেকে আলোচনা ও সমালোচনার নানা তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে তার নামে যে মামলা হয়েছে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে কটূক্তি করার কারণে, সেই মামলায় হাজিরা দিতে তিনি সিএমএম আদালতে যাচ্ছেন। এখন তার সঙ্গে তার আইনজীবীরা কথা বলছেন, এর সঙ্গে বিএনপি নেতারাও রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার আসিফ আশরাফি পাপিয়া রয়েছেন তার সঙ্গে। এছাড়া তার যে বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস তাকে দেখা যাচ্ছে। বিএনপি চেয়ারপারসনের এই আগমন উপলক্ষে, আদালতে হাজিরা দিতে যাওয়া উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের একটি বড় ধরনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে আদালত প্রাঙ্গণে। আর আজকে বিএনপি চেয়ারপারসন যে আদালতে হাজিরা দিতে যাবেন এই বিষয়টি আগেই গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি জানিয়েছিলেন যে আজ মোট 5টি মামলায় আদালতে হাজিরা দিতে যাবেন বিএনপি চেয়ারপারসন। সিএমএম আদালতে প্রবেশ করলেন বিএনপি চেয়ারপারসন, দেখতে পাচ্ছেন আপনারা, এবং সেখানে নেতাকর্মীদের ভিড়ও আমরা দেখতে পাচ্ছি। এখানে মোট 2টি মামলায় তারা দর্শক, সরাসরি ছিলাম আমরা সিএমএম কোর্টে। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি এবং নাশকতা সহ 2টি মামলায় হাজিরা দিতে গেছেন। এর আগে তিনি 2টি মামলায় জামিনও পেয়েছেন মহানগর দায়রা জজ আদালত থেকে। বিএনপি চেয়ারপারসনের এই মামলার পরবর্তী সব তথ্য, মামলায় অবস্থা এবং অন্যান্য সর্বশেষ তথ্য জানতে আমরা আবারও যাব সেখানে। চট্টগ্রামের বাঁশখালীতে ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় 57 জনের নাম উল্লেখ করে 3000 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ ও নিহতদের পরিবার। সংঘর্ষের ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে গন্ডামারা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এলাকাবাসী। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। স্থানীয়দের অভিযোগ, গন্ডামারায় প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। গতকাল সন্ধ্যায় বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ নিয়ে দুদল গ্রামবাসী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহত হন। আহত হন 11 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন। প্রতিবার ডেকে দিয়ে মিটিং করি ওই তারা আইয়ে রে এলাকার বেশিগুলি চেয়ারম্যানের মারি ফেলে তুমি এই ভাষা হারিয়ে দেয়। কয়লা বিদ্যুৎ খাই না, ঘরে বাড়ি যেসব গুলিগারা করলো আমরা ফসতে পারি নাই। কয়লা বিদ্যুৎ যদি এখানে হয়, এই গন্ডামারা বড়গোনায় প্রায় 50,000-এরও বেশি মানুষ এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যেতে হবে। দর্শক, সরাসরি যাব চট্টগ্রামের বাঁশখালী থানায়। সেখানে এই বাঁশখালীতে ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় 57 জনের নাম উল্লেখ করে এবং 3000 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ ও নিহতদের পরিবার। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস রয়েছেন থানায়, যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ সৌমিত্র। গতকাল বাঁশখালীর গন্ডামারা এলাকায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণ নিয়ে দুই দল গ্রামবাসী ও পুলিশের ত্রিপক্ষীয় যে সংঘর্ষ হয়েছে, আসলে সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু আমরা দেখেছি গতকাল 4 জন মারা গিয়েছে, সেক্ষেত্রে পুলিশ সহ 20 জনের মতো আহত হয়েছে। আজকে কিন্তু এই ঘটনায় 3টি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা করেছে পুলিশ, 57 জনের নাম উল্লেখ করে কিন্তু তারা এই মামলাটি দায়ের করে। এছাড়া যাদের স্বজন মারা গিয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু, সেই নিহত পরিবারের পক্ষ থেকে কিন্তু
কিন্তু দুটি মামলা করা হয়েছে। সেই দুটি মামলার মধ্যে একটি মামলায় 1500 জনকে অজ্ঞাত মামলায় আসামি করে মামলা দেখানো হয়েছে, আরেকটি মামলায়ও 1400 থেকে 1500 জনকে আসামি করে মামলা করা হয়েছে। মূলত 3টি মামলা করা হয়েছে। এখানে তো গতকাল আসলে ভূমির অধিগ্রহণকে কেন্দ্র করে কিন্তু অনেক আগে থেকে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এখানে ঝামেলা চলে আসছিল। একটি পক্ষ কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি পক্ষ কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। তো সেক্ষেত্রে দুই দলই যখন কালকে সমাবেশ ডেকেছিল, তো সেক্ষেত্রে এখানে কিন্তু 144 ধারা জারি করা হয়েছিল উপজেলার পরিষদের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে 144 ধারা ভঙ্গ করে তারা যখন সমাবেশে যায়, সেক্ষেত্রে পুলিশ সেখানে তাদেরকে আসলে বাধা দেয়নি। তো সেক্ষেত্রে রক্ষা করতে গিয়েছে, সেক্ষেত্রে পুলিশের ওপর তারা চড়া হয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে কিন্তু তাদের উপর কিছু গুলি বর্ষণও করেছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এখানে যারা রয়েছে বা এলাকাবাসী যারা রয়েছে, কিছুক্ষণ আগে আমরা যেখানে সমাবেশ ডেকেছিল গতকাল সেখানে গিয়েছি, সেখানে তারা বলছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সেখানে তাদের যে লোকের উপর হামলা করা হয়েছে, সেক্ষেত্রে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত যারা হামলা করেছে তাদের বিচার করা না হবে, সেক্ষেত্রে তারা এখানে কিন্তু কোনোভাবেই তারা কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দিবে না, এমন একটি অভিযোগ তারা করেছে। সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বাঁশখালী থেকে সর্বশেষ খবর। সৌমিত্র। বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যে মামলা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস বাঁশখালী থানা থেকে। অন্যান্য প্রসঙ্গে যাচ্ছি। সিএনজি চালক ও সবজি ব্যবসায়ীর পরিচয় দিয়ে বগুড়ার শেরপুরে বাসা ভাড়া নিয়ে তৈরি করা হতো গ্রেনেড। বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়েই সেখানে গ্রেনেড তৈরি করা হচ্ছিল বলে ধারণা পুলিশের। বোম ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞরা বলছেন ঢাকার হোসেনি দালানে ব্যবহৃত গ্রেনেডের সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গ্রেনেডের মিল রয়েছে। তবে কারা ঘটনার সঙ্গে জড়িত সেটা বের করার চেষ্টা করছে পুলিশ। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম ও ওবায়দুল ইসলাম। বগুড়া শহর থেকে মহাসড়ক ধরে 20 কিলোমিটার দূরে শেরপুর উপজেলার গাড়িদহ জুয়ানপুর গ্রামের নির্জন এই বাড়িটি ভাড়া নেয় কয়েকজন নারী পুরুষ। ভাড়াটিয়া সেজে ওই পরিবারের সদস্যরা এখানে বানাতে শুরু করে বোমা ও গ্রেনেড। গত রোববার রাতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটলে আলোচনার ঝড় ওঠে। জানা যায় ওই বাড়ির গৃহবধূর রহস্যজনক চলাফেরার গল্প। উনি আবার পর্দাশীল, বাসার ভিতর থেকে বের হয় না। যখন আমার বাসায় ভাড়া দিতে আসতো বোরকা পরে এসে ভাড়াটা আবার দিয়ে চলে যেত। অমায়িক তাদের ব্যবহার, মানে খুব ভালো কথাবার্তা এসে মানে মহিলাটার ছেলে মাসের সাথে কখনো কথা বলি না। এমন ঘটনায় উদ্বিগ্ন এলাকার সাধারণ মানুষ। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি বগুড়াবাসীর। যারা মারা গেছে তো গেছি, কিন্তু যারা এর সাথে জড়িত ছিল তাদেরকেও খুঁজে বের করা দরকার। গ্রেনেড হামলা বা গ্রেনেড তৈরি যারা করছে তারা এদেরই অংশ, এবং এদেরকে যদি আইনের আওতায় না আনা হয় এই দেশটা ক্রমান্বয়ে সাম্প্রদায়িক রাষ্ট্রের দিকে পরিণত হবে। তাদেরকে গ্রেপ্তার করে আমাদের নববর্ষটাকে, আমাদের বাঙালি নববর্ষকে আমরা আমাদের মতো করে এই পালন করতে পারি, সেই উদ্যোগটা প্রশাসনকে নেওয়ার আমি আহ্বান জানাচ্ছি। খবর পেয়ে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা গ্রেনেড সহ উদ্ধারকৃত বিস্ফোরকগুলো পরীক্ষা নিরীক্ষা করেন। তাদের দাবি এর আগে ঢাকায় তাজিয়া মিছিলে ব্যবহৃত গ্রেনেডের সাথে এগুলোর মিল রয়েছে। আর জেলা পুলিশ বলছে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। যে হোসেনি দালানে একটা বড় হামলা হয়েছিল, তো ওইটার যে গ্রেনেড পেয়েছিলাম আমরা, ওইটার সাথে এটার অনেক সাদৃশ্য আছে। তো আমরা প্রাথমিকভাবে মনে করতেছি যে ওই গ্রুপটারই কাজ এটা হতে পারে। তাদের পরিচয়টি উদ্ঘাটিত হলে আমরা বলতে পারবো যে তারা কোনো জঙ্গি গোষ্ঠীর বা অন্য কোনো গোষ্ঠীর সদস্য ছিল কিনা। ঘটনার পরপরই ওই পরিবারের বাকি সদস্যরা পালিয়ে যায়। বাড়ি থেকে সোমবার 20টি গ্রেনেড, গুলি ও পিস্তল সহ বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, বগুড়া। সময় সংবাদে আরও থাকছে, নীতিমালা ছাড়াই রাজধানীতে চলছে স্বর্ণ বন্ধকি ব্যবসা। বেশিরভাগেরই নিবন্ধন না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। আজ চূড়ান্ত হচ্ছে চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার। সকালে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা বসে। এ সময় জানানো হয় চলতি অর্থবছরের প্রথম 9 মাসে 7.05% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এছাড়া বর্তমানে দেশের জনগণের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $1,466। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামালের এ বিষয়ে ব্রিফ করার কথা রয়েছে। রিজার্ভের পাচার হওয়া অর্থের মধ্যে $1,70 লাখ মানি এক্সচেঞ্জ কোম্পানি ফিল্ডেমের কাছে নেই বলে জানিয়েছেন ফিল্ডেমের স্বত্বাধিকারী মাইকেল বাতিস্তা এবং প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা।
মঙ্গলবার শুরু হওয়া চতুর্থ দফায় ফিলিপিন্স সিনেট শুনানিতে সিনেট প্রেসিডেন্ট রালফ রেক্টর জিজ্ঞাসাবাদে সরাসরি অর্থ থাকার বিষয়টি অস্বীকার করেছে ফিলডেম কর্তৃপক্ষ। এদিকে অর্থ পাচারে জড়িত আরসিবিসি ব্যাংকের আরও 2টি অ্যাকাউন্ট জব্দ করেছে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। অথচ এর আগে সিনেট শুনানিতে কিমং দাবি করেন পাচার হওয়া অর্থের মধ্যে $1,70,00,000 ফিলডেমের কাছে রয়েছে। এই শুনানিতে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের 2 কর্মকর্তাও। এছাড়া মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ফিলডেমের কর পরিশোধের বিষয়ে হেনারেসকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সিনেটর সার্জিও ওসমেনা। এদিকে আজকের অধিবেশন অব্যাহতি পাওয়া আরসিবিসির জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো, ক্যাসিনো ব্যবসায়ী কিমং এবং ফিলডেমের কর্মকর্তারা প্রথমবারের মতো একসাথে মুখোমুখি হয়েছেন। এখনো পর্যন্ত চুরি হওয়া অর্থের মধ্যে $54,68,000 ফেরত দিয়েছেন কিম অং। কিম তৃতীয় দফায় আরও $97,68,000 আগামী 15 থেকে 30 দিনের মধ্যে ফেরত দেবেন বলেও জানিয়েছেন কিমের আইনজীবী। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে চুরি যাওয়া অর্থের উল্লেখযোগ্য অংশ আদায় করা গেলেও পুরোটা ফিরে পাওয়া সম্ভব হবে না বলে মনে করছেন ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী। সকালে রাজধানীর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এইটি এখন বলার কোনো সময় নেই, তবে আমরা আশাবাদী, আমরা সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছি টাকা ফিরিয়ে আনবার জন্য, এবং সেই দেশগুলো বিশেষ করে ফিলিপাইন এবং অন্য যারা শ্রীলঙ্কা, তারা সর্বতভাবে তাদের সমস্ত সংস্থা আমাদেরকে সহযোগিতা করছে, এবং আমরা আশাবাদী যে আমরা এর বৃহৎ অংশই ফিরে পাবো, এবং সেজন্য সর্বাত্মক চেষ্টা করছি। সব নাও পাওয়া যেতে পারে, সেটা আনসার্টেন, সব পাওয়াও যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শতবর্ষী গাছ কেটে বহুতল ভবন নির্মাণের উদ্যোগের প্রতিবাদে রাজু ভাস্কর্য চত্বরে মানববন্ধন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সজল দাস, সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, নিধন করে যে বাবুপুরা পুলিশ ফাঁড়ি রয়েছে, এই পুলিশ ফাঁড়িতে একটি বহুতল ভবন নির্মাণের চেষ্টা করা হচ্ছে, এমন খবর আমি আগের সংবাদে আপনাকে জানিয়েছি। কিন্তু এই মুহূর্তে সেখানে মানববন্ধন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারী সমিতির সদস্যরা রয়েছেন, তারা এর আগে প্রায় 1 ঘন্টা ধরে তারা এখানে মানববন্ধন করছেন, এবং তারা বিক্ষোভ সমাবেশ করেছেন। একটি বিক্ষোভ মিছিল করতে করতে এখানে আসেন, এবং তারপর থেকে তারা আসলে এই মানববন্ধনে বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন। তারা যেটি বলছেন যে এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বৃক্ষ নিধনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল, কিন্তু তখন এই বৃক্ষ নিধনের প্রতিবাদে যে বৃক্ষ প্রেমী যে সংগঠনগুলো রয়েছে, সেই বৃক্ষপ্রেমী সংগঠনগুলো প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু এবার এখন পর্যন্ত এই ধরনের কোনো সংগঠন কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি, যে কারণে তারা আসলে বিক্ষুব্ধ। এবং তারা যেটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তিতে যে গাছ কেটে একটি বহুতল ভবন নির্মাণের চেষ্টা করা হচ্ছে, পুলিশের জন্য একটা আবাসিক ভবন এবং একটি পুলিশ ফাঁড়ির ভবন, এই ভবন দুটি নির্মাণের প্রতিবাদে তারা আসলে এখন এখানে দাঁড়িয়েছেন। তারা যেটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশের যে ফাঁড়ি দুটি রয়েছে, নীলক্ষেত ফাঁড়ি এবং বাবুপুরা পুলিশ ফাঁড়ি, এই ফাঁড়ি দুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সময় ছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোনো পুলিশের কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না। কিন্তু বর্তমানে তারা বলছেন যে বর্তমানে নিউ মার্কেট থানা রয়েছে, শাহবাগ থানা রয়েছে, কিন্তু এরপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমির মধ্যে বাবুপুরা পুলিশ ফাঁড়ি এবং নীলক্ষেত পুলিশ ফাঁড়ি রয়েছে, যেই পুলিশ ফাঁড়ি দুটির তেমন কোনো প্রয়োজন নেই। কিন্তু আবার বর্তমানে সেই বাবুপুরা পুলিশ ফাঁড়ির মধ্যেই বৃক্ষ নিধন করে একটি বহুতল ভবনের নির্মাণ করার চেষ্টা চলছে। তো তারা আসলে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব সম্পত্তি, এই সম্পত্তির এই ধরনের একটি স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি। তবে আমরা পুলিশের সাথে কথা বলে যতদূর জানতে পেরেছি যে তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি অনুমতি নিয়েছেন এই ভবনটি নির্মাণের। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানে যারা রয়েছেন, যে কর্মচারী সমিতির যে সদস্যরা রয়েছেন, তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব সম্পত্তিতে যদি কোনো ধরনের কোনো স্থাপনা নির্মাণ করতে হয়, তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। আসলে এখানে কর্মচারী সমিতির নেতাবৃন্দরা রয়েছেন, আমি এই নেতা কর্মীদের সাথে একটু কথা বলবো। আসলে আপনারা যে আন্দোলনটি করছেন, এক্ষেত্রে প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো অনুমতি নিয়েছে কিনা পুলিশ, এই বিষয়ে কি আপনারা কিছু জানেন? ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি কর্মচারী সমিতির আমি সিনিয়র সহসভাপতি। গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে আমরা এই বিষয়, এই কর্মসূচি নিয়ে কথা বলেছি, এবং আমি যতটুকু জেনেছি। আপনি সংক্ষেপে বলুন যে আসলে কোনো এটা কি করা হচ্ছে। আসলে মূলত এখানে অস্থায়ীভাবে পুলিশ ফাঁড়িতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওনারা রক্ষক হয়ে বক্ষকের মতন এই বিশ্ববিদ্যালয়ের সম্পদকে গ্রাস করার জন্য নীল নকশা তৈরি করছেন। যেমনটি শুনছিলেন সৌমিত্র, আসলে প্রথমে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দেয় এখানে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের, কিন্তু এই পুলিশ ফাঁড়ি যে একটি বহুতল ভবনের নির্মাণের চেষ্টা করা হচ্ছে, সেই বহুতল ভবনের নির্মাণের
প্রতিবাদে তারা আসলে এখানে দাঁড়িয়েছেন, যাতে করে বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব সম্পত্তি এখানে কোনো ধরনের কোনো বহুতল ভবন যেন নির্মাণ করা না হয়। তো এই ছিল সৌমিত্র, এখান থেকে আমার কাছে সব শেষ। সৌমিত্র। সহকর্মী সজল দাস জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, সেখানে শতবর্ষী গাছ কেটে বহুতল ভবন নির্মাণের যে উদ্যোগ তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সদস্যরা মানববন্ধন করছেন, সেখান থেকে জানাচ্ছিলেন তিনি সর্বশেষ খবরাখবর। মগবাজার মৌচাক ফ্লাইওভারের সুফল আটকে গেছে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়। বিজয় সরণির লিংক রোড ও মগবাজার ফ্লাইওভার, এই দুই ফ্লাইওভারের নামার স্থান প্রায় কাছাকাছি হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। বিশেষজ্ঞদের মতে 2003 সালে করা নকশা 2013তে বাস্তবায়নের সময় ওই এলাকার পরবর্তী 10 বছরের সড়ক ব্যবহারের পরিবর্তনকে বিবেচনায় নেওয়া হয়নি, আর সে কারণেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে পরিবর্তিত ট্রাফিক প্যাটার্ন বিবেচনায় নিয়ে ওই এলাকার ট্রাফিকিং ব্যবস্থা সাজানো হচ্ছে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বহু আলোচনা সমালোচনা আর দীর্ঘ জনদুর্ভোগের পর চালু হয়েছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের সিকিভাগ অংশ। এটি চালুর পর মগবাজার এলাকায় যানজট কিছুটা কমেছে, যদিও পিক আওয়ারগুলোতে পুরো ফ্লাইওভার জুড়ে দেখা যায় উল্টো চিত্র। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় ফ্লাইওভারের তেজগাঁও অংশে নামার পর। কিছু দূর এগুলে বিজয় সরণির লিংক রোড থেকে আসা গাড়ির চাপ এবং মগবাজারের গাড়ির চাপ মিলিত হয় শিল্পাঞ্চলের চৌরাস্তায়, তারপর তা ছড়িয়ে পড়ে মহাখালী পর্যন্ত। নাবিস্কুট থেকে শুরু করে আপনার একবারে মহাখালী পর্যন্ত পুরোটাই জাম থাকে। খুব অল্প সময়ে মগবাজার থেকে দ্রুত 1 মিনিটের মধ্যে চলে আসছে এখানে আগে যে পরিমাণ গাড়ির প্রেসার ছিল এখন একটু বেড়েছে। এছাড়া ফ্লাইওভার নিয়ে হালকা যান চালকদের অভিযোগ আছে। অন্যান্য ফ্লাইওভারগুলোতে যেমন ইজিলি উঠতে পারি, এটা ঢালু না ওই রকম ভাবে তৈরি হয়নি। এটা অতিরিক্ত একটু খারাপ এসে গাড়িটা উঠতে খুব কষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন 2003 সালের নকশা 10 বছর পর বাস্তবায়নের সময় নতুন তৈরি হওয়া হাতিরঝিল ও বিজয় সরণির লিংক রোডকে বিবেচনায় নেওয়া হয়নি। যেহেতু সেই 3-4 সালের পরিকল্পনার বাস্তবায়ন এখন হলো, ডেফিনেটলি কিছুটা হোঁচট খাবেই এবং সমন্বয়হীনতা থাকবে। সঙ্গত কারণেই এটার একটা আপডেটিং করা জরুরি ছিল। তবে কর্তৃপক্ষের দাবি মহাখালী পর্যন্ত জ্যাম কমাতে তারা নানা পদক্ষেপ নিচ্ছেন। আমরা আগামী 15 দিনের ভিতরে যে কাজটা করব, যে কিছু ইউলুপ দিয়ে আপনার এই পাশে ইউলুপ দিয়ে প্লাস এ পাশে আপনার ইউলুপ দিয়ে এই জিনিসগুলোকে ট্রাফিক রেগুলেট এমনভাবে করব যাতে উঠতে এবং নামতে কোনো ধরনের কোনো সমস্যা এবং যানজট না থাকে। নির্মাণ কাজ শুরুর পর কথা ছিল কাজ শেষ হবে 2 বছরের মধ্যে, কিন্তু 3 বছর পরও নানা প্রশ্ন নিয়ে কাজ হয়েছে 4 ভাগের মাত্র 1 ভাগ। এই এলাকার মানুষজন বলছে ফ্লাইওভারের র্যাম্প কোথায় নামলে সুবিধা হতো, কিংবা নকশায় আদৌ ভুল রয়েছে কিনা তা তারা শুনতেও চান না, বুঝতেও চান না। মানুষের চাওয়া যানজট মুক্ত হোক রাজধানীর এই ব্যস্ত এলাকা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেশে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ বার্ন ইনস্টিটিউট। একাডেমিক সুযোগ সুবিধার পাশাপাশি এখানে প্রতিদিন গড়ে 500 দগ্ধ রোগী একসঙ্গে চিকিৎসা সুবিধা পাবেন। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধানে অত্যাধুনিক ইনস্টিটিউটটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে 522 কোটি 39 লাখ টাকা। আগামীকাল এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। বিগত 2013 এবং 2014 সালে বিএনপি জামায়াতের টানা সহিংস আন্দোলনে পেট্রোল বোমা হামলায় প্রতিদিনই গড়ে 3 থেকে 4 জন দগ্ধ মানুষ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হতো। কখনো কখনো এই সংখ্যা 10ও ছাড়িয়ে যেত। এছাড়া ইউনিটের এক পরিসংখ্যানে দেখা গেছে বছরে সারা দেশে নানাভাবে অগ্নিদগ্ধ হয় এমন মানুষের সংখ্যা 6 লাখের মতো। কিন্তু বিশাল এই সংখ্যক রোগীদের চিকিৎসা ব্যবস্থা খুবই সামান্য আছে দেশের বার্ন ইউনিটগুলোতে। আর এই কারণে রাজধানীর চাংখারপুলে নির্মাণ করা হচ্ছে আধুনিক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। গত বছরের 24 নভেম্বর একনেকের সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রায় 5 বিঘা জায়গার উপরে এটি হবে এই অঞ্চলের সবচেয়ে বড় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট। 500 বেডের হাসপাতাল এটি নির্মাণ করতে 522 কোটি টাকার মতো ব্যয় হবে আপাতত। সেনাবাহিনী নির্মাণ কাজটি করলে সময় মতো কাজটি
শেষ হবে। দেশের 18টি মেডিকেলের মধ্যে 9টিতে বার্ন ইউনিট থাকলেও রয়েছে চিকিৎসক স্বল্পতা। মেডিকেলের এইসব ইউনিট পরিচালনার জন্য 1500 চিকিৎসক প্রয়োজন হলেও বর্তমানে এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক আছে মাত্র 56 জন। ইনস্টিটিউটটি নির্মাণ হলে এখানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির একাডেমিক কার্যক্রম শুরু করা যাবে। প্রায় 18 কোটি জনসংখ্যা, সেই দেশে এর চিকিৎসার জন্য দরকার হচ্ছে 1500 জন। আমরা এখন যেভাবে কার্যক্রম চলছে ইনস্টিটিউটে, তাতে আমরা বৎসরে 2 জন করে ডাক্তার তৈরি করতে পারি, কিন্তু আলাদা ইনস্টিটিউট হবে তখন আমরা প্রতি বছর 10 থেকে 12 জন তৈরি করতে পারবো। উপজেলাতে আমরা যদি ইউনিট করতে চাই তাহলে ইনস্টিটিউট তৈরি করে আমাদেরকে ডাক্তার তৈরি করতে হবে, এবং সেই জন্যই কিন্তু এই ইনস্টিটিউটটা তৈরি হচ্ছে। 17 তলা বিশিষ্ট এই ইনস্টিটিউটের নির্মাণ কাজ 2018 সালে শেষ হওয়ার কথা রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, অবৈধ বিলবোর্ডের কারণে সৌন্দর্য হারানোর পাশাপাশি ঝুঁকিতে সিলেট নগরী। উচ্ছেদে কর্তৃপক্ষ নির্বিকার, পরিকল্পিতভাবে স্থাপনের তাগিদ নগরবিদদের। বকেয়া মজুরি সহ 5 দফা দাবিতে খুলনা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা ধর্মঘটের পাশাপাশি খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন। সকাল 7টায় নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন শ্রমিকরা। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পাশাপাশি দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। এদিকে ধর্মঘট ও অবরোধের কারণে সকালে খুলনা রেল স্টেশন থেকে উত্তরবঙ্গ ও রাজধানী ঢাকা সহ দেশের অন্য গন্তব্যে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। নীতিমালা না থাকলেও রাজধানীতে রমরমা ব্যবসা করছেন কয়েক হাজার স্বর্ণ বন্ধকি ব্যবসায়ী। জুয়েলারি ব্যবসার আড়ালে অনেকেই এই ব্যবসা করছেন বলে জানায় বণিক সমিতি। ব্যবসায়ীরা বলছেন এই কার্যক্রমের মাধ্যমে নগদ টাকা পেয়ে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে এই ব্যবসায়ীদের বড় অংশেরই লাইসেন্স না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। নীতিমালা না থাকায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানালো জেলা প্রশাসন। সেলিম আহমেদের ক্যামেরায় বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। রাজধানীর তাঁতিবাজারে সারিবদ্ধ এ দোকানগুলো স্বর্ণবন্ধকি ব্যবসায়ীদের। এখানে স্বর্ণের প্রাচুর্যময় প্রদর্শনী না থাকলেও স্বর্ণ কেনা বেচা সহ বন্ধকি ব্যবসা চলে সবসময়। প্রয়োজনের তাগিদে এখানে নিজের প্রিয় অলংকার বন্ধক রাখতে আসেন অনেকেই। বাজার মূল্যের চেয়ে প্রায় 10,000 টাকা কমে বন্ধক নেওয়া হয় প্রতি ভরি স্বর্ণ। এতে সুদের হার রাখা হয় 3 থেকে 5%। ব্যবসায়ীরা বলছেন এতে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। বন্ধকি রাখতে আসে বিভিন্ন কারণে, হঠাৎ করে অনেক টাকা প্রয়োজন পড়লো, 50,000 1 লাখ, যাই হোক কার কাছ থেকে এই টাকাটা নিতে, অনেক বাসায় যদি কিছু গয়নাগাটি থাকে ওইটা রেখে কিছু বন্ধকিটা রেখেই মনে করেন নিয়ে গেল কিছু টাকা। তবে স্বর্ণ বন্ধক রাখতে আসা এমন গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীর সাথে কথা বলতে চাইলে তারা এড়িয়ে যান। জুয়েলারি আইনে লাইসেন্স নেয় এ ব্যবসার সরকারি কোনো নীতিমালা না থাকলেও সমিতির নীতিমালাকেই মুখ্য করে তুলে ধরেন এই ব্যবসায়ী। আমাদের যে লাইসেন্স দিচ্ছে, লাইসেন্সের একটা তো নীতিমালা অবশ্যই আছে। তারপরে আমাদের একটা নিজস্ব একটা নীতিমালা, যেরকম কাস্টমারে বলে দেয় যে 4 মাস 5 মধ্যে না নিলে কিন্তু ভাঙে ফেলবো, এরকম অনেকেই বলে। কিন্তু আমরা বলি যে দাদা যতদিন পর্যন্ত আমরা রাখতে পারবো, আপনার লাভে আসলে যতদিন আপনার মাল থাকবে ততদিনই আমি রাখতে পারবো। পণ্য নিয়ন্ত্রণ আইন 1956 এর বিধান অনুযায়ী জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখা থেকে গোল্ড ডিলিং লাইসেন্স নিতে হয় ব্যবসায়ীদের। ওই বিধানে স্বর্ণ বন্ধকি ব্যবসার কোনো নিয়ম না থাকায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। বন্ধকির যে বিষয়টি, এটি যেহেতু নীতিমালা নাই কোনো, সেক্ষেত্রে আমরা হয়তো এটিকে অ্যালাউ করবো না। আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি আমরা, এবং তাদেরকে আইনের আওতায় এনে যাতে এটি বন্ধ করা যায় সে ব্যবস্থা আমরা গ্রহণ করি। নগরীর প্রায় 5,000 বন্ধকি ব্যবসায়ীর মধ্যে নিবন্ধন আছে মাত্র 250টি প্রতিষ্ঠানের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অবৈধ বিলবোর্ডের নগরী সিলেট। এতে একদিকে নগরী যেমন সৌন্দর্য হারাচ্ছে, অন্যদিকে বাড়ছে ঝুঁকি। তবে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে কর্তৃপক্ষ নির্বিকার। আর বৈধ যে কয়টি বিলবোর্ড রয়েছে সেগুলো নিয়মের মধ্যে গড়ে ওঠেনি। এসবের অধিকাংশই হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুবই কাছাকাছি। এতে উদ্বিগ্ন বিদ্যুৎ বিভাগও। নুসরাত আহমদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। কোনো অনুমতি না নিয়েই সিলেট নগরীর মদিনা মার্কেটে সুনামগঞ্জ সড়কে বিশাল এই বিলবোর্ডটি তৈরি হয়েছে। শহরে এত বড় স্থাপনা কে বা কারা নির্মাণ করেছে সেটাও নাকি জানে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এভাবে গোটা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত অবৈধ বিলবোর্ড। তার সংখ্যা কত সেটারও কোনো সঠিক তথ্য নেই সিটি কর্পোরেশনের হাতে। এগুলোর কোনোটির মালিক সরকার দলীয় লোক, আবার কোনোটা স্বয়ং সিটি কর্পোরেশনের কাছের মানুষের। শুধু তাই নয়, অবৈধ বিলবোর্ড স্থাপন করে ভাড়া দিয়েছে পুলিশও। আবার এই বিলবোর্ডগুলো গড়ে তোলা হয়েছে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের পাশে। প্রতিনিয়ত একটা ভয়ে থাকি আমরা, কখন বিলবোর্ড পড়ে যায় আমাদের উপরে। অতীতে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। যেখানে সেখানে বিলবোর্ড, এটা আসলে তো শহরের সৌন্দর্যের ক্ষেত্রে বিরাট বাধা হয়ে দাঁড়াচ্ছে। কয়েক মাস আগে সুবহানীঘাট এলাকায় 11,000 ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর এই বিলবোর্ডটি ভেঙে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে জানমাল রক্ষা পেলেও কয়েকদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে এলাকাটি। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অভিযোগ, তাদের অনুমতি না নিয়েই সিটি কর্পোরেশন বিদ্যুৎ লাইনের পাশে স্থাপন করছে বিলবোর্ড। বিদ্যুতের লাইনের নিকটবর্তী যদি কোনো বিলবোর্ড তৈরি করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুমতি নেওয়া একান্ত দরকার। তবে কর্তৃপক্ষের দাবি, অবৈধ বিলবোর্ড উচ্ছেদে নিয়মিতই অভিযান চলছে। আগামীতে বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বয় করে বিলবোর্ড বসানোর কথা জানালেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। বিভিন্ন সংস্থা চায় যে তারা বোর্ডগুলো বসাতে, তবে আমরা এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধির জন্য বিলবোর্ড প্রয়োজন হলেও সেগুলো যেন পরিকল্পিত হয়, এমন তাগিদ নগরবিদদের। স্পেসিফিক কিছু স্পট আছে, ওই স্পটে যেন দেওয়া হয়, সেখান থেকেই সিটি কর্পোরেশন রাজস্ব পাবেন। সিলেটে সিটি কর্পোরেশনের অনুমোদিত বিলবোর্ডের সংখ্যা মাত্র 201টি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দর্শক, সরাসরি যাব ফিলিপিন্সের ম্যানিলায়। সেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরি হওয়ার ব্যাপারে ফিলিপিন্সের সিনেট চতুর্থ দফার অধিবেশনে বসেছে। সরাসরি যাচ্ছি আমরা। There is a signature of Wei Kang-shu. Yes, Your Honor. Okay. Sir, ano po ang tanong niyo po dito? Nung nag-pick up ka ng pera sa kanila, sa bahay nila, sinasabi mo wala si Wei Kang-shu, ikaw ang রয়েছে, pumick up. সেটি হলো Ikaw ba yung nakapirma dyan? আজ বাংলাদেশ ব্যাংকের দুজন প্রতিনিধিও কিন্তু এই অধিবেশনে যোগ দিয়েছেন, এই শুনানিতে যোগ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের দুজন প্রতিনিধি যোগ দিয়েছেন এবং সিনেটের এই শুনানির প্রতিনিধিত্ব করছেন, সভাপতিত্ব করছেন সিনেটের প্রেসিডেন্ট রালফ র্যাক্টো। চলতি অধিবেশনে দেশটির ব্যুরো অব ইন্টারনাল রেভিনিউ বা বিআইআর এর কমিশনার কিম হেনারেসকে উপস্থিত থাকতেও বলা হয়েছিল সিনেটের দুর্নীতি বিরোধী যে ব্লু রিবন কমিটি, সেই কমিটির পক্ষ থেকে। এছাড়া মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ফিলডেমের কর পরিশোধের বিষয়ে হেনারেসকে জিজ্ঞাসাবাদ করার কথাও জানিয়েছিলেন সিনেটর সার্জিও ওসমেনা। এদিকে আজকের অধিবেশন অব্যাহতি পাওয়া আরসিবিসির জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো, ক্যাসিনো ব্যবসায়ী কিমং এবং ফিলডেমের কর্মকর্তারা প্রথমবারের মতো একসাথে মুখোমুখি হয়েছেন আজকে। To instruct PhilRem na ibigay itong perang ito, yung 1 billion sa Eastern Hawaii Leisure. Sir, nung nagkausap po kami nila Wei Kang-shu, so sinasabi niya sa akin, sabihin sa kanila lahat kung maaari idalhin sa... সরাসরি ছিলাম ফিলিপিন্সে। সেখানে সিনেটের ব্লু রিবন কমিটি চতুর্থ দফা শুনানিতে বসেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরির বিষয়ে। দেশের বাইরের খবরে যাচ্ছি। বিশ্বের ক্ষমতাসীন নেতাদের অর্থ কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পর বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিভিন্ন মহল। এই ঘটনা পানামা পেপারস নামে খ্যাত হয়ে উঠেছে। পানামার মোসাক ফনসেকা নামের এক আইনি প্রতিষ্ঠান থেকে ফাঁস হওয়া 1 কোটি 10 লাখ নথিতে দেখা যায় রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের 72 জন বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধান নিজেদের সম্পদের কর ফাঁকি দিয়ে সম্পদ গোপন এবং অর্থ পাচার করেছেন। এক ব্যাংকের মাধ্যমে অর্থ পাচারের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ সহযোগী পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও রয়েছেন। এছাড়া মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক, লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফি, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও চীনের ক্ষমতাসীন দলের সাবেক ও বর্তমান অন্তত 8 জনের গোপন সম্পদ থাকার তথ্য ফাঁস করেছে প্রতিষ্ঠানটি। এমনকি ভারতের অভিনেতা অমিতাভ বচ্চন, ফুটবলার মেসির নামও রয়েছে এ তালিকায়। খেলার খবর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। প্রথম স্প্যানিশ ক্লাব হিসেবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। নিউ ক্যাম্পে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত 1:15টায়। একই সময় অ্যালিয়েঞ্জ অ্যারেনায় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ বেনফিকা।
হারের স্বাদটা প্রায় ভুলে গিয়েছিল বার্সেলোনা। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত ছিল এনরিকের শিষ্যরা। হঠাৎ কেটে গেল স্বপ্নের ঘোর। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থামালো কাতালানদের জয়রথ। তাই হারের দগদগে ক্ষত নিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে এনরিকের শিষ্যরা। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সা এখন পর্যন্ত অপরাজিত থাকলেও মেসি পিকেরা হয়তো ভুলে যায়নি 2 বছর আগের তিক্ত অভিজ্ঞতা। সেবার রোজি ব্লাঙ্কোসদের কাছে হেরে বিদায় নিয়েছিল কাতালানরা। যদিও সিমিওনেদের বিপক্ষে গেল 6 ম্যাচে জয় পেয়েছে নেইমার ও সুয়ারেজরাই। তবে জেরেমি ম্যাথিউ, আন্দ্রিয়ানো ও রামিরেজের ইনজুরি কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলেছে বস এনরিককে। অন্যদিকে ফুরফুরে মেজাজেই রয়েছে সফরকারী অ্যাটলেটিকো মাদ্রিদ। পরিসংখ্যানের পাতা কাতালানদের পক্ষে কথা বললেও দিয়াগো গডিন, স্টিফেন ও ইয়াংকে দলে ফেরা স্বস্তি দিচ্ছে সফরকারীদের। আর বার্সেলোনার বিপক্ষে অভিষেক হতে পারে স্ট্রাইকার লুসিয়ানো ভিয়েত্তোর। তবে ইনজুরির কারণে সাইড বেঞ্চে থাকতে হবে থিয়াগো ও অলিভার তোরেসকে। অন্য ম্যাচে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ পর্তুগালের ক্লাব বেনফিকা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এই ম্যাচটির আগে লিগে 2 দলের 3 দেখায় শতভাগ সাফল্য পেয়েছে বাভারিয়ানরা। বাড়তি পাওনা হিসেবে রয়েছে স্বাগতিক হিসেবে লিগে গেল 10 ম্যাচে শতভাগ সাফল্য ও 40টি গোলের রেকর্ড। কিন্তু রোবেন ও মার্টিনেজের ইনজুরি কিছুটা হলেও বিপাকে ফেলবে বস গার্দিওলাকে। পরিসংখ্যানের পাতার সাথে তারকা ফুটবলারদের ইনজুরি নিয়ে বিপাকে রয়েছে সফরকারী বেনফিকা। ইনজুরির কারণে প্রধান গোলরক্ষক হুলিও সিজার ছাড়াও লোপেজ, সান্তোস ও লুইসাকেও পাচ্ছে না বেনফিকা বস ভিটোরিয়া। শায়লা পারভিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণের পর বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর। গ্যাটকো দুর্নীতি মামলায় জামিন বহাল। চট্টগ্রামের বাঁশখালীতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় 57 জনের নাম উল্লেখ করে মোট 3000 জনের বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি গঠন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে ফিলিপিন্স সিনেটে আজ 4র্থ দফায় শুনানি। যোগ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের 2 কর্মকর্তা। মগবাজার ফ্লাইওভারের সুফল পাচ্ছেন না যাত্রী ও চালকরা। 2 ফ্লাইওভার কাছাকাছি হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। ট্রাফিক ব্যবস্থার ঢেলে সাজানোর কথা বলছে কর্তৃপক্ষ। এবং দেশে নির্মিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ বার্ন ইনস্টিটিউট। একসঙ্গে চিকিৎসা সেবা পাবেন 500 দগ্ধ রোগী। আগামীকাল ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।